বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব কি বলেছে? বিএনপির মহাসচিব বলেছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, এবং শুধু তাই না, নিষিদ্ধ চায় না, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। তারা বলছে এবার ইলেকশনেই তারা অংশগ্রহণ করতে পারবে। আপনি এই স্টেটমেন্ট দেখেছেন, আমি আপনার মন্তব্য জানতে চাই। এবং উনি আরো বলেছেন যারা বিপ্লবের কথা বলছেন তাদের উচিত সরকারের না থেকে বিপ্লবী দল তৈরি করা, এবং আরো অনেক কথা বলেছেন উনি, যেগুলি আপনি জেনেছেন। এবং সর্বশেষ আরেকটি বক্তব্য আমি আপনার কাছে আপনার মন্তব্য জানতে চাই। নির্বাচনের ঘোষণা দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে, মির্জা ফখরুল সাহেব বলছেন। মানে নির্বাচনের ঘোষণাটা দেওয়া মাত্র যত কিছু সমস্যা এখন আমরা ফেস করছি সব সমস্যা নাই হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা উনি বলছেন। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। এটা আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনার যেসব কথা বলছেন এগুলার আমি খুবই আশ্চর্য হচ্ছি, কারণ উনাকে আমরা যেরকম চিনি বা জানি তার সাথে এটা যাচ্ছে না। কেন জানি? আমি বিএনপি যে ম্যাচিউরড এবং অত্যন্ত ভালো বক্তব্য দেখছি, এবং মির্জা ফখরুল সাহেবের কাছ থেকে আরো বেশি সিজনড পলিটিশিয়ান হিসেবে ওনার থেকে আরো বেশি আমরা ম্যাচিউরড বক্তব্য আশা করছিলাম, এবং আমাদের মনে হয় এটাই করা উচিত। কিন্তু উনি হাসিনার পলায়নের পর থেকে এখন পর্যন্ত যেসব কথা বলছেন এবং এখন পর্যন্ত যেসব বক্তব্য রাখছেন তার মধ্যে সামঞ্জস্য আমি দেখতে পাচ্ছি না। যেমন আপনি যেটা এখন বললেন যে বিএনপি বিপ্লবী দল না। এখন আপনি কি মনে করবেন আমি জানি না। মির্জা ফখরুল আলমগীর সাহেব, আপনাকে আমরা অনেক লার্নেড ম্যান হিসেবে জানি, আপনি সত্যিকার অর্থে একজন লার্নেড মানুষ। কিন্তু আমার মনে হচ্ছে এখন যদি কেউ প্রশ্ন করে আপনি কি রাষ্ট্রপতি জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়ার বিএনপি কি আপনি আসলে ধারণ করেন? যদি 1975 সালের 7ই নভেম্বরের বিপ্লব যদি না হতো, শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো বাঘে সিংহে যে আপনার যে মানুষটা অকুতোভয় যুদ্ধ করছে 1971 সালে, শুধু না তার আগে 65 সালে করছে, এবং 75 সালের 7, 8, 9 নভেম্বর উনার মতো বিপ্লবী যদি ঢাকা ক্যান্টনমেন্টে সেই দিন অবস্থান না নিত, তাহলে কি বিএনপি তৈরি হইতো? হতো না। বিএনপি অবশ্যই একটা বিপ্লবী দল। আমি বলি না যে এটা ওই যে আপনার লেনিনের মতো, স্টালিনের মতো বিপ্লবী দল। এইটা হচ্ছে নীরব এক বিপ্লব। অবশ্যই সেখানে রক্তাক্ত অধ্যায়ও ছিল, আমরা মানি আর না মানি, এবং সেটা দরকার ছিল। প্রেসিডেন্ট জিয়া, মেজর জিয়া, শহীদ জিয়া, যেটাই বলেন, দ্য বেস্ট স্টেটসম্যান অফ আওয়ার কান্ট্রি সো ফার। উনি বাংলাদেশে গুড গভর্নেন্স কাকে বলে সেটা কি করতে পারতেন যদি 1975-এর 7ই নভেম্বর বিপ্লব না হইতো? বিএনপি কি তৈরি হইতো? আমি আপনাকে প্রশ্ন করি জনাব মির্জা ফখরুল, উইথ অল রেসপেক্ট টু ইউ and your as a seasoned politician, আপনাকে আমার প্রশ্ন, আপনি অতি অবশ্যই বিএনপি একটা বিপ্লবী দল আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে, এবং সেই বিপ্লব হচ্ছে দেশ গড়ার বিপ্লব, সে হচ্ছে ভারতকে রুখে দেওয়ার বিপ্লব, সেটা হচ্ছে একনায়কতন্ত্র বাকশালকে রুখে দেওয়ার বিপ্লব, এবং সেটা যদি জিয়াউর রহমান না হতেন এটা কোনোদিন সম্ভব হতো না। এবং শুধু তাই না, আপনি তো 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের কথা বললেন, উই রিভল্ট, এটাও তো বিপ্লবের ভাষা। অবভিয়াসলি, থ্যাংক ইউ আপনি মনে করে দেওয়ার জন্য। 1971 সালের উই রিভল্টে কি
উই রিভল্টে কি নতজানু হওয়ার দালালি করার ভাষা? তা তো না না। না উই রিভল্ট তো বিপ্লবী শব্দ, বিপ্লবী উচ্চারণ হচ্ছে উই রিভল্ট। মানে এটা যুদ্ধের ভাষা, যুদ্ধের ভাষা। যদি সেই দিন জিয়াউর রহমান উই রিভল্ট না বলতেন, আমি বলবো না যে বাংলাদেশ স্বাধীন হতো না, কিন্তু আরো বেশি অনেক কিছু ঘটে যেতে পারত। জিয়াউর রহমান 25শে মার্চ দিবাগত রাত 26শে মার্চ ভোরবেলা রাত 1:30টার সময় চট্টগ্রামের 16 শহরের বিপ্লব উদ্যান, যেটা নাম হয়েছে, নামই তো বিপ্লব উদ্যান। এটা কেন বিপ্লব উদ্যান নাম হয়েছে? এই বিপ্লব 1971 সালে করছেন, 1975 সালে রাষ্ট্রপতি জিয়া করছেন। এখন এই যে সুটকেস গোছাইয়া শেখ মুজিব 25শে মার্চ কালো রাতে যে পালাই গেল, সেই পালানোটা তো জিয়াউর রহমান পোষাই দিছে, কেউ স্বীকার করুক আর না করুক। বাংলাদেশের ইতিহাস এই বিপ্লবের একজন মহানায়ক জিয়াউর রহমান। জিয়াউর রহমান কোনোদিন নিজে দাবি করেন নাই আমি মহানায়ক। আমরা আজকে বলতেছি তার মৃত্যুর 40-42 বছর পরে। আমরা বলতে চাচ্ছি মির্জা ফখরুল সাহেব, আপনার দল অবশ্যই নিয়ম নীতি মানা রাজনৈতিক দল এখন, কিন্তু আপনার সৃষ্টি কিন্তু বিপ্লবের মাধ্যমে। বিএনপি এখন আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি, মির্জা ফখরুল সাহেবকে এবং বিএনপির টপ র্যাঙ্কিং নেতাদেরকে, আমি জানি না আপনারা কেন তারেক রহমানের সুরে কথা বলছেন না। আমরা তো মনে করছি আপনারা তারেক রহমানের চেয়ে আরো এক ডিগ্রি উপরে উঠে কথা বলবেন। তারেক রহমান সাহেব এখন যে ম্যাচিউর কথাবার্তা বলছেন, আমি দেখলাম তার সমালোচকরাও তাকে পছন্দ করছেন। আর মির্জা ফখরুল সাহেবের সব কথা এখন উল্টাপাল্টা। আমি জানি না কেন উনি এরকম করতেছেন, আমি জানি না। অথচ উনি তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো। এখানে একটা কথা না বলে পারছি না, আপনারা বিপ্লবী হইতে পারেন নাই বইলা ফাইনাল খেলা খেলতে পারেন নাই। আমরা গত 2 বছর 4 বছর ধরে বিএনপির যে কষ্ট, বিএনপির যে আহাজারি, বিএনপির মানুষ তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবার গুম খুন মামলা হামলা, পরিবার ব্যবসা চাকরি দেশ ত্যাগ সব কিছু মেনে নিয়ে আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আপনারা মির্জা ফখরুলরা, আপনাদের স্ট্যান্ডিং কমিটি, আপনাদের ভাইস চেয়ারম্যানরা, আপনাদের থানা জেলা ইউনিয়ন ওয়ার্ডের নেতাদের যে কষ্ট, সেটাকে পুঁজি করে আপনারা ফাইনাল খেলা অনস্লটটা করতে পারেন নাই, ইরাপশনটা করতে পারেন নাই বলে আপনারা ফাইনাল খেলা নাই। পরে ছাত্ররা সেই ফাইনাল খেলাটা খেলছে। আপনি নিজেও দেখলাম কালকে সেটা স্বীকার করছেন যে আমরা নিচে থেকে আনছি, ফাইনাল খেলাটা আমরা খেলতে পারি নাই, ছাত্র জনতা এটা খেলছে। তো আপনি নিজেও যেহেতু স্বীকার করছেন আপনি বিপ্লবী হইতে পারেন নাই, আপনি মরার জন্য রেডি হইতে পারেন নাই। আপনারা সিনিয়ররা জুনিয়ররা সারা 17 বছর ধরে হাসিনা তাদেরকে গুম করছে, কিন্তু আপনাদের টপ লেভেল কাউকে, একমাত্র ইলিয়াস আলী ছাড়া, এই লেভেলের কোন নেতাকে আর গুমকুনের শিকার হতে হয় নাই। বিশেষ করে আপনাদের স্ট্যান্ডিং কমিটির বিরুদ্ধে অনেক মামলা, আপনার বিরুদ্ধে 200 মামলা আমরা জানি, কিন্তু তারপরও আপনারা জীবনের ঝুঁকি নিয়ে 28 অক্টোবর 2023 হাসিনার পতন হইতো। যদি সেদিন আপনারা বিপ্লবী হইতে পারতেন, বিপ্লবী হইতে না পারলেও যদি অভ্যুত্থানকারী হইতে পারতেন ছাত্রদের মতো, সেই দিনেই হাসিনার পতন করতো। সুতরাং আপনার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি এটা ভুল কথা বলছেন। বিএনপি অবশ্যই বিপ্লবী দল, সেই বিপ্লব কোন রক্তের বিপ্লব না। দরকার হলে রক্তের বিপ্লব করবে, দেশ পরিবর্তন সাধন করার বিপ্লব অবশ্যই, এবং ভারতের আধিপত্যবাদ ধ্বংস করার বিপ্লব, রকে ধ্বংস করার বিপ্লব। এটাই রাষ্ট্রপতি জিয়া, এই জন্য রাষ্ট্রপতি জিয়া দল বিএনপি করছিল না, বিএনপি সৃষ্টি হইতো। এই জায়গায় আমি ছোট্ট করে আপনাকে আরেকটু প্রশ্ন করতে চাই। এই কথাটি বলে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে উনাদের এখন, আপনি এটা একমত কিনা, যে এই মির্জা ফখরুল সাহেবদের সমপর্যায়ের নেতারা আমাদের তরুণদের চোখের ভাষা বুঝতে পারছে না। নাম্বার 1, মির্জা ফখরুলরা তার নিজের দলের গ্রাসরুটের চোখের ভাষা রিড করতে পারছে না, তাই কিনা? আপনি একটু অবশ্যই অবশ্যই। আমি গত কিছুদিন ধরে আমি তো আর খুব বেশি উনার মতো পড়াশোনা জানি না, আমি ক্ষুদ্র জ্ঞানে লেখাপড়া যতদূর জানি বা অভিজ্ঞতা বা আরো আপনাদের মতো বা আরো অনেকদের কাছে যেটা জেনে বুঝে আমি কথা বলার যতদূর চেষ্টা করি, তাতে আমি মনে করতেছি যে মানে
5ই অগাস্টের যে পরিবর্তিত পরিস্থিতি এবং আগামী 5-10 বছরে কি ঘটবে কি না ঘটবে আমরা তো এটা দেখছি না, কিন্তু এটা দেখতে হবে যদি আপনি একজন ভিশনারি পলিটিশিয়ান হন। আপনি যেমন ছাত্র হাসনাত এবং আপনার আলম, ওর নাম কি আলম, যে আপনার এই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছে মাহফুজ আলম, এরা দুইজনের দুইটা স্ট্যাটাস আমি পড়লাম, সেখানে তাদের কিছু অতি বিপ্লবী কথা আছে, ওগুলো আমি বাদ দিলাম। ওদের যে ভাষা, ওদের যে কথা, ওদের যদি আমি পলিটিক্যাল দিকটা যদি নেই, তাহলে তারা পরিষ্কার করে বলছেন 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতার পরে জনতার যে রায়, সেটা শেখ মুজিব স্ন্যাচ করে ছিনতাই করে নিয়ে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাংলাদেশের ছাত্র জনতা আপামর জনগণের আশা আকাঙ্ক্ষা মাটির নিচে পুঁতে শেখ মুজিব বাকশাল কায়েম করছিল। আবার বলছে, বিশেষ করে মাহফুজের ছোট্ট ইয়েটা যদি আপনি দেখেন, ওখানে দেখবেন সে বলছে 1990-তে আরেকবার ছাত্র জনতা রাজনৈতিক দল সহ আরেকবার বাংলাদেশের সুযোগ আসছে, আবার সেই প্রজন্মকে এই দ্রুত বুড়ারা, ও বলছে দ্রুত, একদম সত্য কথা, আমি ইংরেজিতে কানি খুব খারাপ শব্দ, যে দ্রুত বুড়ারা এটা শেষ করে দিছে। একদম সত্য কথা, আমি 100%। এবং আপনি জানেন তিন জোটের যে রূপরেখা হয়েছিল 1991 সালে, সেটা 3 জোট বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার করছিল এবং বরখেলাপ করেছে। সে অঙ্গীকার যদি বাস্তবায়ন করত, সেটা আজকে বাংলাদেশ অন্য জায়গায় চলে যেতে পারত। শুধু গণতন্ত্র না, আইনের শাসন বলেন অথবা উন্নতি বলেন, লেখাপড়ায় বলেন, স্বাস্থ্যে বলেন, সব দিক থেকে সেটা বাস্তবায়ন হয় নাই। এখন মাহফুজরা বলছে তোমরা 2 বার আমাদের থেকে ছিনতাই করছো, অর্থাৎ বাংলাদেশের মানুষের থেকে ছিনতাই করছো। এই প্রজন্ম 90 থেকে বেশি রক্ত দিছে, এটা সত্য। ও আবার এটাও স্বীকার করছে, তার একটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হলো যে শুধু আমরা না, আমাদের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরাও ছিল, এটাও যে স্বীকার করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তার সাথে একমত, আমরা, সে বলছে পুরাতন প্রজন্মের সাথে একটা বন্দোবস্ত আমাদের করতে হবে। এক্স্যাক্টলি সত্য কথা বলেছে। এবং সে বলছে গৃহযুদ্ধ, এবং এই গৃহযুদ্ধ আমাদের যে কোনো ফরম্যাটে হবে। সেটা রক্তাক্ত হইতে পারে, রক্তাক্ত নাও হইতে পারে, সেটা রাজনীতির মাধ্যমে হইতে পারে, সেটা মানে একটা দ্বন্দ্ব হবে এবং এই দ্বন্দ্বটা আসন্ন। আমি মাহফুজের সাথে শতভাগ একমত। না, এটা একমত। তবে মাহফুজের সাথে এবং হাসনাতের সাথে বা সার্জিদের সাথে কিছু জিনিস দ্বিমত করাই হচ্ছে গণতন্ত্র। টিটু ভাই, তাদের অতি বিপ্লবী ভাট্টা বাদ দিতে হবে। তারা বিপ্লবী, ঠিক আছে, অতি বিপ্লবী ভাট্টা বাদ দিতে। কেন? আমি শুধু বলবো, তোমাদের বিপ্লবীদের মধ্যে জিয়াউর রহমান নাই, তোমাদের বিপ্লবীদের মধ্যে চে গুয়েভারা নাই, তোমাদের বিপ্লবীদের মধ্যে ইয়াসির আরাফাত নাই, তোমাদের বিপ্লবীদের মধ্যে ফিদেল ক্যাস্ট্রো নাই। হ্যাঁ, ফিদেল ক্যাস্ট্রো তো বলতে পারে তারা যে একদিনে সৃষ্টি হয়। মাহফুজ আলমকে আমি মনে করাই দিতে চাই, আমাদের একটু আগের প্রজন্ম, যাকে দাদাভাই বলা হতো, সিরাজুল আলম খান, তার মতো জ্ঞানী, বুদ্ধিমান এবং 4 খলিফার 1 নম্বর খলিফা বলা যায় তাকে, তার জ্ঞান গরিমা আমাদের কোনো কাজে আসছে বলে আমি অন্তত মনে করি না। উনি মারা গেছেন কিছুদিন আগে, উইথ অল রেসপেক্ট টু হিম। সুতরাং আমি তাদেরকে বলবো, অবশ্যই 5ই অগাস্টে তোমরা নতুন প্রোডাক্ট হইতে পারো, তোমরা জিয়া হইতে পারো, তোমরা চে গুয়েভারা হইতে পারো, তোমরা ইয়াসির আরাফাত, কে কি হবে আমরা জানি না, আমরা চাই তোমরা সেরকম পর্যায়ে যাও, কিন্তু অতি বিপ্লব তোমরা করতে পারো নাই। গণ অভ্যুত্থানও হয়েছে কিনা আমি এখন সন্দিহান। কেন? কারণ তোমরা 70 জন জেনারেলকে না দৌড়াইয়া তোমরা 110 জন ডাকাত সচিবদেরকে এখনো দৌড়াইতে পারো নাই। ক্যান্টনমেন্টে ভারতীয় ররা ব্যস্ত হয়ে গেছে, কিন্তু তোমরা অভ্যন্তরের যে কাজগুলা করতে চাচ্ছ, এগুলা করার মধ্যে যে এই যে আজকে বিভিন্ন রাজনৈতিক দল, আমি তো মনে করি জামাত এবং আওয়ামী লীগ ইজ ইন স্টেক। আমি মনে করি ব্যক্তিগতভাবে, আওয়ামী লীগ তো ধরেন এটা নাজি পার্টি, হিটলারের পার্টি, ধ্বংস, পলাতক,
পৃথিবীর ইতিহাসে কয়টা আছে এরকম আমি জানি না, যারা এখন আওয়ামী লীগের চিন্তা করে, বিশেষ করে মির্জা ফখরুল সাহেব অথবা রিজভী আহমেদ সাহেব। আমি আপনাদের সমালোচনা না করে পারলাম না, আপনারা কি কারণে আওয়ামী লীগকে চাচ্ছেন অথবা এখনো শেখ মুজিবের প্রতি একটু দুর্বলতা দেখাচ্ছেন? শেখ মুজিবের প্রতি দুর্বলতা দেখানোর কারণে, শেখ মুজিবের আসল মূল্যায়ন করতে না পারার কারণে আজকে বাংলাদেশ এই তিমিরে গেছে। শেখ মুজিবের মূল্যায়ন হতে হবে ঐতিহাসিকভাবে সত্য যেটা সেটা বের করতে হবে। এবং আওয়ামী লীগ, এই যে একটু আগে আমি আজকে ভুলে গেছি, কিন্তু একটা কথা আমি বলি, আপনি বলছেন যে আওয়ামী লীগকে কেন চাচ্ছে, এটা খুব পরিষ্কার কেন যাচ্ছে। এটা খুবই পরিষ্কার যে এটা ভোটের অঙ্ক করছে, তারা ভোটের অঙ্ক করছে, এবং এটা নিঃসন্দেহে জয়নাল ভাই মানদাত্তা আমলের রাজনীতি। হ্যাঁ, এটা এটা এই পুরনো রাজনীতি এখন নতুন বাংলায় চলবে না। নতুন বাংলাদেশে এই পুরনো আইডিয়া চলবে না। আমি আপনাকে বলি, আমি ছোট মুখে বড় কথা বলছি, আমি 15-এর গণ অভ্যুত্থানের পরে আমি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলেছিলাম যে তারেক রহমান সাহেব, আপনারা যদি মনে করেন 5ই আগস্টের আগের রাজনীতি 5ই আগস্টের পরে করবেন, তাহলে এর চেয়ে বড় বোকামি আপনাদের আর হবে না। আপনারা বোকার রাজ্যে বাস করছেন। আমি আপনাকে বলছি জয়নাল ভাই, আবারও অন রেকর্ড, 5ই আগস্টের পরের রাজনীতির সাথে এই উনারা যেভাবে এই মানদাত্তা আমলের রাজনীতিকে আবার রিইনস্টেট করতে চাচ্ছে, এটা ওনারা করতে পারবে না। আমি আজকে এখানে আপনার সাথে আমি একমত। এবং আমি তারেক রহমানের যে টোন আজকাল দেখছি, উনি কিন্তু আমি মনে করি 5ই আগস্টের পরবর্তী রাজনীতিতে যে চেঞ্জ হচ্ছে উনি কিন্তু সেটা বুঝতে পারছেন। এবং উনি নিজে কয়েকদিন আগে, খুব সম্ভবত 2-3 দিন আগে, উনার এই বক্তব্যের প্রচুর প্রশংসা আমি নিউট্রাল এমনকি তার বিরোধীদের কাছ থেকেও দেখছি। এবং উনি সেখানে পরিষ্কার করে বলছেন, আমি নিজেও আর পারিবারিক রাজনীতি করব না। দেখেন, মানে আপনার তারেক রহমান সাহেব যদি এই কথা বলতে পারেন, তাহলে তার মানে মাইন্ডসেট কত চেঞ্জ হয়েছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি তারেক রহমান বরং বিএনপির অন্যান্য নেতাদের থেকে অনেক বেশি এগিয়ে আসছে। যে আমাদের এই পতিত হাসিনা, পতিত আওয়ামী লীগের ব্যাপারে উনি কিন্তু এই একটা কথাও বলেননি। এবং উনার যে ম্যাচিউরড কথাবার্তা, আমি মনে করি বিএনপি যদি সেটা ধারণ করে যদি এগিয়ে যেতে পারে, তাহলে পরবর্তীত রাজনীতির সাথে উনি কোপ করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এগেইন এন্ড এগেইন মির্জা ফখরুল সাহেবের প্রতি আমার হাজার সম্মান থাকার সত্ত্বেও বলছি, আপনি 5ই আগস্টের আগের এবং 5ই আগস্টের পরে আপনার অনেক বক্তব্য আওয়ামী লীগ সংক্রান্ত, বিপ্লব সংক্রান্ত বা এমনকি বিএনপি সংক্রান্ত যেসব কথাবার্তা বলছেন, আমি মনে করি আপনি প্রেসিডেন্ট জিয়ার যে ফ্লেভার, যে রাজনীতির ফ্লেভার উনি আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে যে সাহসী হওয়ার যে আপনার কাজ করার জন্য উনি যে দিয়ে গেছেন, এবং ভারতের রক্তচক্ষু দিয়ে আপনার মোকাবেলা করার যে সাহস উনি দিয়ে গেছেন, সেটা আজ পর্যন্ত আপনারা দেখাইতে পারেন। শুধু আপনি না, আপনার স্ট্যান্ডিং কমিটির অধিকাংশ আপনারা দেখাইতে পারছেন বলে আমরা মনে করি না। এবং সেটা না করতে পারলে, এখন তো আমরা মনে করতেছি আওয়ামী লীগ শেষ হয়ে যাচ্ছে। বিএনপি বাংলাদেশের এখনো প্রধানতম জনপ্রিয় রাজনৈতিক দল। এটা বিকজ অফ লেট প্রেসিডেন্ট জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বর্তমানে আমি মনে করি যথেষ্ট সাহসের সাথে এবং অত্যন্ত ম্যাচিউরড ভাবে উনি আগে আসছেন। আপনারা আগে আসতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। আপনাদের বক্তব্য মানুষকে হতাশ করতেছে, দয়া করে এগুলো করবেন না। আর আওয়ামী লীগের পুনর্বাসন আপনারা কি কারণে চাইবেন? ওইসব মানদাত আমলে, যেটা আপনি বলেন মানদাত আমলের ওইসব ফালতু চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসে, ওখান থেকে বেরিয়ে এসে আধুনিক এবং নতুন চিন্তা ভাবনা করেন। এই চিন্তা ভাবনাতেই যেটার প্রধান পুঁজি হবে জ্ঞান এবং সাহস। এই দুইটা যদি না থাকে, এবং এটা ফাইনালি আবার আমি বারবার করে বলি, 2023-এর অক্টোবরে হাসিনার পতন এরকম পালাইয়া যেতেছে ভারতে,
এবং আমরা সেই মন্তব্য করছিলাম তখন, কিন্তু একমাত্র হয় নাই আপনাদের ফাইনালের সাহস, অভ্যুত্থান বা বিপ্লবী রাষ্ট্রপতি জিয়ার মতো আপনারা সেই সাহস ভারতের বিরুদ্ধে দেখাইতে পারেন নাই বলে আপনারা সেটা বাস্তবায়ন করতে পারেন নাই। সো এইটা আমি কনক্লুড করব, আমি মনে করি প্রেসিডেন্ট জিয়া, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি যদিও যে যত কথাই বলুক, তারেক রহমান যথেষ্ট ম্যাচিউর বক্তব্য দিয়ে এগিয়ে আসছে এবং আমি মনে করি উনি অনুধাবন করতে পারতেছে যে অগাস্ট বিপ্লবের পরে, জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তীত পরিস্থিতি কিন্তু বিএনপির অনেক সিনিয়র নেতা ইনক্লুডিং মির্জা ফখরুল সেটা ধারণ করতে পারছেন বলে আমি মনে করতে পারতেছি।